স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ক্রিকেট পরাশক্তি ভারতকে অনেকটা উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ জয় করে নিল টাইগার বাহিনী। টিম ইন্ডিয়াকে বাংলাবাস করার স্বপ্ন এখন সবার মনে। তার জন্য দরকার এখন প্রথম দুই ম্যাচের পুনরাবৃত্তি। দেশের মাটিতে ওয়ানডেতে টানা 10 জয়, তাতে দিচ্ছে জোর বিশ্বাস। এসব নিয়ে আজকের আলোচনা 10-এ 10। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুন নূর রবিন, আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক ক্রীড়া সাংবাদিক মুস্তফা মামুন। স্বাগত আপনাদের। আমরা জানি যে একটা খুব ভালো স্পেল যাচ্ছে বাংলাদেশের, এবং শুধু যে এটা ভালো খেলা তাই না, বলা যায় যে একটা উত্তরণ পর্যায়েও বলা হচ্ছে। কারণ এমনকি নতুন যারাই দলে যোগ দিচ্ছেন তারাই কিন্তু একটা ডিফারেন্ট ক্লাস নিয়ে দলে ঢুকছেন। তো এই সব কিছু মিলিয়ে ভারতের বিরুদ্ধে প্রথম দুই খেলায় কীরকম দেখলেন রবিন ভাই? মনে হচ্ছে যে এটা মনে হয় যে যেই চান্স পাচ্ছে, আপনি ঠিকই বলেছেন, কোনো অভিষেক বলে কোনো কিছু নেই। যে চান্স পাচ্ছে সে কিছু জায়গা করে নিচ্ছে দলে। আমাদের গ্রেডেশন, যেটা আমার বলি গ্র্যাজুয়েশন, এটা হয়েছে দল হিসেবে, এটা সত্যি দেখার মতন, একটা এক্সাম্পল সৃষ্টি করার মতন। এটাই আমাদের প্লাস পয়েন্ট। আমরা প্রত্যেকেই যেরকমভাবে আশা করে থাকি যে দল মানে মেশিনের মতন খেলবে, কোনো ত্রুটি থাকবে না। দেখছি মনে হয় যে দুটো ম্যাচে আমরা পরপর দুটো ম্যাচ, কেন আগে সিরিজও দেখেছি যে ওরা বারবার একটা স্পেল বাইন্ডিং পারফরমেন্স দিচ্ছে। আর যারা নতুন এসছে, এমনকি টিন এজ সেন্সেশন যারা এসছে, তারাও কিন্তু ভালো করছে। সব মিলেমিশে কিন্তু মনে হচ্ছে যে এটা একটা রিয়েলি একটা নিউ এজে আমরা এন্টার করেছি। এটাকে ধরে রাখা অবশ্যই প্রয়োজন। ধরে রাখার ক্ষেত্রে ইশতিয়াক ভাই, মানে এটাই এখন মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এত লম্বা সময় ধরে পারফর্ম করা এরকম অভিজ্ঞতা আমাদের ছিল না। ফলে এই অভিজ্ঞতাটাকে আরও বেশি সাস্টেনেবিলিটির দিকে নিয়ে যাওয়া, সেটাই এখন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা বাংলাদেশের এই দল, কারণ অপেক্ষাকৃতভাবে তরুণ একটা দল, তারা কিভাবে মোকাবেলা করবে, সেক্ষেত্রে দর্শকদের দিক থেকে বলা যায় পুরো দেশকেই কিন্তু এক ধরনের সাপোর্ট তাদেরকে দিতে হবে। সেই জায়গাগুলি কি, সেগুলি চিহ্নিত করা খুব জরুরি। প্রথমত হচ্ছে যে এদের যে অসাধারণ ট্যালেন্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমরা আমি যদি বলি যে বাংলাদেশের সিস্টেম আছে আবার নাইও, কারণ এইরা যারা এই পর্যায়ে এসছে, খুব যে একটা ধাপে ধাপে বিভিন্ন ইয়ে করে যদি আমি বলি যে এসছে বললে এটা খুব একটা ঠিক হবে না। কারণ আমরা যদি পার্শ্ববর্তী দেশ দেখি কিংবা অন্যান্য দেশ দেখি, বিভিন্ন গ্রেড থেকে ইয়ে করে তারপরে এখানে আসে। এখানে কেবলমাত্র আন্ডার-19 হয়তো বা একটা ম্যাচ মেবি ফর একাডেমি, এরকম দুই একটা খেলার পরে ইন্টারন্যাশনাল এক্সপোজার যদি বলি, তারপরে কিন্তু তারা স্ট্রেট অ্যাওয়ে এখানে চলে আসে। মুস্তাফিজ আমার মনে হয় যে খুব বেশি অভিজ্ঞতা নাই তার, আন্ডার-19 খেলার পরে স্ট্রেট অ্যাওয়ে এখানে এসছে। ঠিক সেভাবে সৌম্য সরকারও আন্ডার-19 খেলেছিল, তাসকিন আন্ডার-19। খুব যে একটা মানে বেশ কয়েকটা স্তর করে এসে যে তারা এখানে এসছে তা কিন্তু না। অনেকদিন ধরে খেলছে ফার্স্ট ক্লাস লেভেল, সেটাও না। সুতরাং সেটা আমাদের সিস্টেম নাই। বাট তারপরেও সিস্টেম যতটুকুই আছে, সেখানে আমি বলবো যে তাদেরকে এই সীমাবদ্ধতার মধ্যে দিয়েও তাদেরকে অনেকখানি সুযোগ করে দেওয়া হয়েছে। এবং যে কারণে আজকে যদি আমরা তাদেরকে দেখি, এবং সুবিধাটা যেটা, যে তারা খুব ইজিলি মিক্স করে গেছে উইথ দ্য সিনিয়র্স। এই যেমন মুশফিক, সাকিব, তামিম, এরা কিন্তু যেটা এক সময় ছিল হাই পারফরমেন্স, সেখান থেকে গ্র্যাজুয়েট করে কিন্তু এসছে। এই ছেলেগুলো এখন পর্যন্ত সেই স্তরগুলা পার হয়ে কিন্তু আসে নাই। জাস্ট এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টস, এবং কিছু ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলেছে, আন্ডার-19 লেভেলে কিছু ভালো খেলেছে, সেইভাবে কিন্তু এসছে। এখন সময় এসছে আমার মনে হয় যে যেহেতু আমাদের সিস্টেমে নাই বিভিন্ন গ্রেডস, আমাদের মনে করেন ডোমেস্টিক লেভেলেও কিন্তু সবসময় যে কমপ্লিট সিজন হয় তাও না, এবং আমাদের যে কোনো একটা কংক্রিট ক্যালেন্ডার ইয়ার কিংবা ক্রিকেটের যে ক্যালেন্ডার ইয়ার থাকে তাও কিন্তু না। আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। বিসিবির যতই আমরা এখানে আন্তরিকতা বলি না কেন, বিভিন্ন আমরা সময় থেকে দেখে এসেছি যে একটা জিনিসে সামহাউ দি আদার আমরা খুব একটা ফোকাস করতে পারিনি, এটার উপরে খুব বেশি গুরুত্ব দিতে পারিনি। যে ন্যাশনাল লিগ কিংবা আমাদের এখানে যে 4 ডে লেভেলের যেগুলো ক্রিকেট হয়, কিংবা কেবলমাত্র প্রিমিয়ার লিগটার উপরে, ক্লাব ক্রিকেটটারই উপরে এখন পর্যন্ত সেই অ্যাটেনশন বলেন, ফোকাসটা বলেন, এর মাঝে দিয়ে যে এইসব প্লেয়ারগুলো এসছে, আমি আর রয়ন ভাইয়ের সাথে একমত যে আমাদের এখানে ট্যালেন্টসে এদের
এখন ওর বিসিবি সময় এসছে যে এদেরকে ঠিক মতো করে নার্চার করাটা, মানে আগামীতে ট্যালেন্টস আছে সবসময়, এটা আমরা আগে থেকেও শুনে এসেছি, কিন্তু সেই ট্যালেন্টসটাকে পারফরমেন্সে রূপান্তর করা, সেই জায়গাটায় কিন্তু সবসময় ঘাটতি আমরা দেখতে পেরেছি। এবং এখন অবশ্যই পারফরমেন্সে যখন রূপান্তর হচ্ছে, তখন এটা যদি একটা সিস্টেমে দাঁড় করানো যায়, যাতে আমরা আত্মবিশ্বাসটা আরো বাড়াতে পারি। আপনি প্রথমে বললেন প্রশ্নের মধ্যে যে ক্লাস প্লেয়ার্স বেরিয়েছে, আসলেই কিন্তু এই সৌম্য সরকার, শাব্বির রহমান, মুস্তাফিজ, তাদের ল্যাঙ্গুয়েজটাই আসলে একদম ডিফারেন্ট। মনে হয় যে লেভেলের। তারা একটা ইন্টারন্যাশনাল এক্সপোজারের মধ্যে দিয়ে যেন অনেক দিন যাবত ধরে খেলছে, অথচ হয়তো একদম প্রথম। কিন্তু আসল কথা হচ্ছে যে তাদেরকে এখনই সময়ে যে এই ট্যালেন্টস যে আমরা পেয়েছি, এদেরকে ঠিক মতো নার্চার করার জন্য বিসিবির যা কিছু করণীয় সেটা যেন করতে যেন কোনো রকমের আমি ইশতিয়াকের সূত্রে বলবো, সেটা হচ্ছে যে আপনার কিন্তু সবসময় একটা স্ট্রাকচারে ফেলে দিতে হবে। ট্যালেন্ট আপনার রয়ে গেছে, কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশে যা দেখে আসছি, মানে এতগুলো ট্রফি হয়ে থাকে, এগুলো কিন্তু কোনোদিন ডিস্টার্ব হয় না। ইন্টারন্যাশনাল কম্পিটিশন চলছে, ওদের ফিক্সচার আছে, কিন্তু তারপরেও ইন্ডিয়াতে ওদের রঞ্জি ট্রফি চলছে, বিভিন্ন ট্রফিগুলো চলছে, পাকিস্তানেও চলছে, অন্যান্য দেশেও চলছে। এগুলো কিন্তু কোনোদিন ব্যাহত হচ্ছে না। এগুলো এই স্ট্রাকচারে ফেলা, মানে প্রত্যেকটা প্লেয়ারকে পেরিয়ে আসা, গ্রেড থেকে গ্রেড উপরে যাওয়া, তাদের টেবুলেশন করা, তাদের পারফরমেন্স, এইগুলো একটা স্ট্রাকচারের মধ্যে ফেললেই তখনই কিন্তু আপনি পরের ধাপে এগোতে পারেন আর কি। সেটা কিন্তু নিষ্প্রয়োজন। মামুন ভাই, আমরা আলোচনাটা যে জায়গায় যাচ্ছে সেটা সত্যি এত ভালো খেলা যে খেলা নিয়ে এখন আলোচনা আর নতুন করে করার কিছুই নেই, কিন্তু এই যে প্রসঙ্গটি আসলে এখন ভাবনায়ও ফেলে যে আসলে আমরা 10টা ম্যাচে 10টা জিতেছি, এরকম অভিজ্ঞতা আমাদের ছিল না। ফলে সামনের দিকে আমাদের আরো এগিয়ে যেতে হবে। যেই বিষয়টা যে ট্যালেন্টসের জন্য কোনো ধরনের আপনার প্ল্যানের প্রয়োজন হয় না, তারা আসবে, কিন্তু কখন আসবে আমরা জানি না। কিন্তু এভারেজকে এক্সট্রাঅর্ডিনারি বা অর্ডিনারিকে এক্সট্রাঅর্ডিনারি নিয়ে যাওয়ারই কাজটা হচ্ছে একটা প্ল্যানের। সেই জায়গাটা আমরা কোন অবস্থায় আছি আপনারা দেখেন, এটা বেশ মানে বড় আলোচনা। তো আমি জিনিসটাকে একটু যদি করে বলি, প্রথম কথা হচ্ছে যে অনেক আগে আমাদের কিন্তু ট্যালেন্ট আসতো 2002, 3, 4। আমরা যদি একটু পিছনে গিয়ে দেখি, ধরুন বাংলাদেশ ক্রিকেটে যখন আমরা শুরু করলাম, তখন আমাদের ওই সময়ের যারা প্লেয়ার ছিল তারা আসলে দে আর নট রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। তারা যখন খেলাটা শুরু করেছে, মাইন্ড সেট আপ ছিল আমরা ঢাকা ক্রিকেটে খেলবো, আবনি মডার্নে খেলবো, ভালো খেললে অনেক টাকা পাবো, ইট ওয়াজ দ্যাট। তারপরের যে জেনারেশনটা আসলো, আমরা দেখলাম যে কি, যখন টেস্ট স্ট্যাটাস পেলো, তখন যে ইয়াং জেনারেশন দেখে তৈরি হলো যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো। তারা ক্রিকেট মানেই বোঝা শুরু করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট। ফলে যেদিন থেকে সে খেলাটা শুরু করলো, সেদিন থেকে মনে করলো আমার সাকসেসফুল হচ্ছে সেদিন যেদিন আমি মহেন্দ্র সিং ধোনিকে আউট করবো। সেটা হচ্ছে তার সাকসেসের ফোকাসটা কিন্তু চেঞ্জ হলো। এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটার ক্ষেত্রে আমাদের যেহেতু আমরা টেস্ট খেলা হচ্ছে, ফলে আমাদের স্ট্রাকচারালি কিছু ডেভেলপমেন্ট হলো, সিস্টেমেটিক ডেভেলপমেন্ট হতো নয়। কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটার আসছে, তাদের সঙ্গে তারা দেখছে, তাদের সঙ্গে আমাদের হাবিবুল বাশার, সুমন তাদের সঙ্গে রান করছে, ফলে আমি কেন পারবো না, এটা হচ্ছে একটা মেন্টাল জায়গা তৈরি হলো। তারপর দেখেন, আজ থেকে ইশতিয়াক ভাই যখন ক্রিকেট খেলতেন, আমি মনে করি এটা যদি তাদের সময় ইন্টারন্যাশনাল মানে ক্রিকেট স্ট্যাটাস পেত, ধরেন বাংলাদেশ যদি টেস্ট স্ট্যাটাস 90 সালে পেত, আপনি দেখতেন 2000 সালে বাংলাদেশ সবাইকে হারানো শুরু করেছে, 80 সালে পেলে 90 সালে হতো। ইটস দ্যাট, কারণ ওইটা পাওয়ার পরই জিনিসটা অনেক একটা জাম্প হয়ে গেছে, নেক্সট জেনারেশন তৈরি হয়েছে এইভাবে। তো এরকম করার পর আমরা দেখলাম যে একটা ট্যালেন্ট আসলো, যাদেরকে মাশরাফি, আশরাফুল এরা আসলো। এরা আসার পর আমরা বুঝলাম যে না, আমাদের মধ্যে এই ট্যালেন্ট আছে যে ওর ডেতে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে পারি। তারপর প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল যে কনসিস্টেন্টলি ভালো করতে পারছিলাম না। এখন তারপরে আসলো কে? তারপরে আসলো সাকিব, তামিম। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কনসিস্টেন্টলি ভালো করতে পারি। চেঞ্জ হলো, কিন্তু তখন কি হলো? তখন হচ্ছে যে 2-3 জন যারা ইন্টারন্যাশনাল ভালো করতে পারে, কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো প্ল্যান নেই। ফলে হতো কি, আমরা সাকিব খুব ভালো করলো কিন্তু আমরা ম্যাচটা জিতলাম না, তামিম খুব ভালো ব্যাট করলো, আমরা ম্যাচটা জিতলাম না। ফলে তাদের পারফরমেন্সটা হয়ে থাকতো তাদের ব্যক্তিগত হিরোইজম। ঠিক আছে, এটার ফলে আরেকটা জিনিস হলো যে সাকিব তামিম অনেক উপরে চলে গেল বাকি 9 জনের সঙ্গে তারকা হিসাবে। এবং তার ফলে আরেকটা ঘটনা ঘটলো, সাকিব তামিমের মধ্যে এই জিনিসটা চলে আসলো যে আমরা আসলে উইয়ার, এটা খুবই ন্যাচারাল, যে কারোর মধ্যে আসতে পারে। তখন আমরা ওই জিনিসটা ম্যানেজ করতে পারি নাই তাদেরকে, যে সব সমস্যাটা আমরা 2011-12 দেখেছিলাম যে ইউ আর পার্ট অফ টিম। ফলে কিন্তু কিছু বিচ্যুতি ঘটনা ঘটলো 2 রকম। আচ্ছা, এখন তারপরে এসে কি হলো, এই বিচ্ছুরি জায়গাটা কিন্তু আমরা এই 1-1.5 বছর আগে কিছু মেসেজ দিয়ে বিচ্ছুরি জায়গাটা আমরা ঠিক করলাম। ডিসিপ্লিনের কথা যে বোর্ড সভাপতি বলছিলেন, স্বাভাবিকভাবে দেখলে নানা রকম রসিকতা করা যায়, ডিসিপ্লিন দিয়ে কি হয় ক্রিকেটে, ক্রিকেট তো ব্যাট বলের খেলা, ডিসিপ্লিন তো লাগে আর্মিতে, এটা বলা যায়, কিন্তু আসলে লাগে, কিন্তু ইটস এ টিম গেম। এবং ক্রিকেট হচ্ছে খুব ইন্টারেস্টিং টিম গেম, যেখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স যোগ হয়ে টিম গেম হয়।
ফুটবল না যে সবাই খেলবে ওরে পাস দিবে, এখানে একজন 30 করবে, ওর 30 ওর 25 যোগ হয়ে কিন্তু টিম গেম। ফলে ওই যে 30 করে তার চান্স আছে নিজের মতো করে এটাকে 40 বানিয়ে ফেলার, দলের কথা না ভেবে। আমি কেউ করছে বলছি না, ফলে এটাকে টিম গেমে পরিণত করা অনেক কঠিন। তো এই বিচ্যুতিটা আমরা দূর করলাম ডিসিপ্লিনের জায়গা দিয়ে, নতুন একজন কোচ আনলাম যার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, যিনি তরুণ বয়সে, মানে তরুণই বলবো আমি, মানে খুব বেশি বয়স্ক নন, এবং তিনি সাবকন্টিনেন্টের আবার অস্ট্রেলিয়ানও। ফলে হয়েছে কি, তিনি সাবকন্টিনেন্টের কালচারটা বোঝেন, আবার অস্ট্রেলিয়ান মানসিকতা তার আছে, দুটা ব্লেন্ডিং হলো, এটা হচ্ছে একটা বিষয়। তারপর যেটা হলো, আমাদের প্রচুর প্লেয়ার আসতে শুরু করলো যাদের আমরা দেখলাম যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে তারা ডোমেস্টিকের মতোই খেলে। দিস ইজ আর দ্য ম্যাজিক লাইস। এটা কীভাবে হলো আমার কাছে মনে হয়, এটা একটা হতে পারে যে ধরেন আমাদের এই প্লেয়ারগুলো যখন আগে কী হতো, আমাদের যখন আজ থেকে 5 বছর আগে যখন আমাদের একটা প্লেয়ার টিমে এসে ইন্ডিয়ার সঙ্গে খেলছে, মনে করেন 2007-8, তখন ইন্ডিয়ার টিমকে সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, সে ছোটবেলা থেকে দেখে এসছে দে আর বিগ স্টার্স, এদের সঙ্গে খেলতে পারে বিশাল ব্যাপার, তার মাইন্ডসেটটা ওইভাবে তৈরি হয়েছে। ইন কোর্স অফ টাইম কী হচ্ছে দেখেন, এরা চলে গিয়ে ইন্ডিয়ার যে জেনারেশনটা আসলো নতুন, এদের সঙ্গে দেখবেন আমাদের প্লেয়ার আন্ডার-19 লেভেলে কোথাও না কোথাও খেলেছে, এ টিমে খেলেছে। রুবেল কিন্তু বিরাট কোহলিকে বোল্ড করেছে এ টিমে, মানে খেলেছে। সৌম্য হয়তো দেখা গেলো আন্ডার-19 ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার খেলেছে, তার তখন ওই ফিলিংটা তার মধ্যে আসতে বাধ্য যে আমি পারছি। এখন ও ন্যাশনাল টিমে এসছে, তার মানে ইন্ডিয়ান ন্যাশনাল টিম আর বাংলাদেশ ন্যাশনাল টিম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই যে জায়গাটুকু তৈরি হয়েছে সেটা হচ্ছে তারা তাদের লোয়ার লেভেলে তাদের বয়সী যে খেলোয়াড় তাদেরকে হারিয়েছে। এবং আমরা একটা জিনিস খেয়াল করি, এর মধ্যেও বাংলাদেশ কিন্তু যুব লেভেলে কিন্তু সবসময় ভালো করেছে, আমরা কিন্তু প্লেটে চ্যাম্পিয়ন হয়েছি, যুব ক্রিকেটে ভালো করেছি। ফলে হচ্ছে কি ওই যে জায়গাগুলো, ফলে তারা যখন ন্যাশনাল টিমে আসছে এসে দেখছে যে রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের তো আমরাও পারি, কোন না কোন লেভেলে আমি খেলেছি ওদের সঙ্গে, তো ও এখন ন্যাশনাল টিমে আছে, কাজে ইন্ডিয়ান টিম কি আমাদের মতোই তো, এই যে আমাদের মতোই তো, এইটাই হচ্ছে বিরাট ডিফারেন্স। এই জন্য সে ডোমেস্টিকে যে পারফর্ম করে ইন্টারন্যাশনাল লেভেলে সেই পারফরমেন্সটা করতে পারে। তারপর হলো কি, এরকম যখন একজন দুজন এটা করে ফেলে, ধরেন যে সৌম্য যখন করে ফেলে, তখন কিন্তু এটা মুস্তাফিজকে এই বিশ্বাস দেয়, সাতক্ষীরা থেকে আমার বড় ভাই সৌম্য যখন গিয়ে পারে, হোয়াই নট মি। এই জিনিসগুলো হচ্ছে এই জেনারেশনের মধ্যে তৈরি হলো। তারপর আরেকটা জিনিস শুরু হলো যে দলে জায়গা, এখন দেখা যাচ্ছে যে নতুন আসছে সেই পারফর্ম করছে, ফলে যে দলে আছে তার প্রতি মুহূর্তে ভাবতে হচ্ছে আমারও পারফর্ম করে থাকতে হবে, যেটা আজ থেকে 3-4 বছর আগে ছিল না। আজ থেকে 3-4 বছর আগে কি হতো, দল চেঞ্জ হতো কিভাবে জানেন, যে একজন খারাপ করলো, সাউথ আফ্রিকার খেলা হলো সবাই খারাপ করলো, তখন এর আগে যে খারাপ করে বাদ পড়েছিল আমরা তাকে ফিরিয়ে আনতাম। ইট ওয়াজ এ নেগেটিভ থিং, মানে নেগেটিভ ভোটিং এর মতো আর কি, যে তোমাকে পছন্দ করে তাই ওকে ভোট দেবো। এখন ধরেন এমনকি বিজয় কিভাবে আবার ফেরত আসবে, বিরাট প্রশ্ন। এবং এখন এই জিনিসটা হচ্ছে কি, এখন জিনিসগুলো হচ্ছে ফলে যারা দলে আছে তাদের মধ্যে এই সেন্স অফ মানে কম্পিটিশন, মানে সেন্স অফ ইনসিকিউরিটি বলবো না, কম্পিটিশন বাইরে যাচ্ছে, সে জানে একটা সুযোগ দিব ওইটা আমার গ্র্যাব করতে হবে, কারণ লট অফ ক্রিকেটার্স আর অ্যারাউন্ড। এই সব কিছু মিলে চেঞ্জটা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের সিস্টেম নাই বটে, এখানে দুইটা জিনিস, সেটা হচ্ছে ওয়ান ডে টেস্ট পুরোপুরি আলাদা। এখনো কিন্তু এই যে আমরা ওয়ান ডে তো ভালো করছি, কালকে এইগুলোর সঙ্গে টেস্ট খেলেও আপনি দেখবেন যে আমরা কিন্তু ঠিক এরকম ডমিনেন্ট ফোর্স আপনি দেখবেন না। এই দলটা যেমন আমরা কিন্তু এই যে ফতুল্লা টেস্টে দেখেন, এই বাংলাদেশ টিমে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে স্ট্রাগলিং, এবং ম্যাচটা পুরো হলে কিন্তু আরও একদিন কারণ হচ্ছে আমাদের কালচারটা হচ্ছে, ক্রিকেট কালচারটা হচ্ছে ওয়ান ডে বেস। আমরা ওয়ান ডে খেলেই বড় হয়েছে, আমাদের ক্রিকেট চিন্তা, ক্রিকেট পরিকল্পনা, ক্রিকেট সংস্কৃতি, ক্রিকেট বুদ্ধিজীবিতা সবকিছু কিন্তু ওয়ান ডে। ইভেন আমাদের দর্শক কিন্তু এখনো দেখবেন টেস্টে একটা বাউন্ডারি মালে হাততালি দিচ্ছে, মানে যখন এটা হয় তখন কিন্তু প্লেয়ারের মধ্যে ওইটা তৈরি হয়েছে, এটাই বোধহয় হিরোইজম। আমি ওইটা অনেক অন্য আলোচনা। তাই আমি বলছি যে এই যে ফলে হচ্ছে কি ওয়ান ডে ক্রিকেট খেলাটা, এটা আমাদের মধ্যে মানে তৈরি হয়েছে, আমাদের প্লেয়াররা খেলে তৈরি হয়েছে। আমরা ওয়ান ডে ক্রিকেটে কিন্তু বেশ ভালো করছি। আমরা যদি দেখি যে 2012 এশিয়া কাপের পর কিন্তু আমরা এরপর আমরা কনসিস্টেন্টলি কিন্তু আমরা হোমে আমরা একটা শক্তিশালী দিলাম, আমাদের মনে হয় যে হোমে আমরা একটা না দুটা ম্যাচ জিততে পারি। 2012 এশিয়া কাপ এটা দিল আমাদেরকে। তারপর হচ্ছে নিউজিল্যান্ডকে 4-0 যে হারিয়েছিলাম, ওইটা একটা বিশ্বাস দিয়েছিল। তারপরে ওয়ার্ল্ড কাপ, এবং আমি মনে করি শ্রীলঙ্কার 96 যেরকম হয়েছিল, মানে তার আগে কিন্তু শ্রীলঙ্কার 96 ওয়ার্ল্ড কাপের আগে একটা অস্ট্রেলিয়ার ট্যুর ছিল, মানে ওয়ার্ল্ড সিরিজ কাপ, ওইটাতে কিন্তু ওরা খুব ভালো করেছিল, এবং ওইটা কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটকে বদলে দিয়েছে। কালুয়ার ওপেন শুরু করলো এখানে, কারণ এইসব দল আর কি যারা এরকম ছোট দল, যারা বড় হইতে চায়, আগাইতে থাকে, একটা টুর্নামেন্ট লাগে টার্নিং পয়েন্ট, যখন তারা সেলফ বিলিফটা পায়, এবং সেই বিলিফের ভিত্তিতে পুরা কালচারটা চেঞ্জ হয়ে যায়, এবং সেই কালচারের ভিত্তিতে তার দেশের স্ট্রাকচারও চেঞ্জ হয়। যেমন আমাদের কিন্তু স্ট্রাকচার নাই ইত্যাদি আমরা বলি, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, স্ট্রাকচার না থাকা সত্ত্বেও বাংলাদেশে এই প্লেয়ারগুলো আমরা পেয়ে যাচ্ছি কিভাবে। দেখেন সৌম্য, তাসকিন, স্ট্রাকচার নাই কিন্তু পাইপলাইন সেইভাবে নেই আমরা বলি, বা হুইচ ইজ ট্রু এজ ওয়েল। কিন্তু হয় কি, বাংলাদেশের ক্রিকেটের যে পপুলারিটি আমাদের মনে রাখতে হবে। আমাদের ক্রিকেটে কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট পৃথিবীতে সবচেয়ে পপুলার খেলা বাংলাদেশে। ইভেন ইন্ডিয়ানরাও এরকম প্যাশনেটলি ফলো করে না, ইন্ডিয়ানরা 20 বছর আগে এরকম প্যাশনেটলি ফলো করতো, এখন আমাদের এটা অনেক বেশি। এবং যেহেতু আমাদের কিছু নেই, আমরা সব ক্রিকেট ঢুকেছি, ফলে হচ্ছে কি বাংলাদেশের সব কিশোর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে ক্রিকেটার হতে চায়। বাবা মা এখন এটা চিন্তা করেন যে যদি ক্রিকেটার হয় হি উইল, মানে লাইফ উইল বি চেঞ্জড। এই যে জায়গাটা তৈরি হয়েছে, আপনি মনে করেন যে কোনো সিস্টেম নাই, কিন্তু সৌম্য যে আজকের জায়গায় আসছে, মুস্তাফিজ যে আসছে, তাকে তার মতো এইরকম অ্যাসপারেন্ট
আরো অন্তত 1 কোটি ছেলেকে পিছনে ফেলে আসতে হয়েছে। এখন সেটা কিভাবে সে লড়াই জিতেছে আমরা জানি না, কিন্তু সেই লড়াইটাকে জিততে হয়েছে। সে যখন শুরু করেছে তাকে তো এই জায়গাগুলো পারে না, এই কম্পিটিশনে আসলে এই কম্পিটিশনের জায়গাটা সেটা কিভাবে সে লড়াই জিতেছে আমরা জানি না, কিন্তু সেই লড়াইটাকে জিততে হয়েছে। সে যখন শুরু করেছে তাকে তো এই জায়গাগুলো পারে না, এই কম্পিটিশনে আসলে এই কম্পিটিশনের জায়গাটা আবার আসবো একটু ফিরে একটা বিরতির পর, যে সত্যিকার অর্থেই এখন 11 জন নির্বাচন করা এবং বেস্ট 11 খেলানো, সেটা অনেকগুলি পারমুটেশন কম্বিনেশনের মাঝখানে চলে এসেছে। আমরা কখনো হয়তো সত্যিকার অর্থে চিন্তাই করি না যে আমরা 4জন পেস বোলার নিয়ে মাঠে নামবো এবং সেখানে আরো একজন অপশন থাকবে যাকে আসলে আমরা মানে ব্যাটসম্যান সৌম্য সরকার, সেও কিন্তু বেশ ভালোই হাত চালাতে পারে বল নিয়ে। ফলে এই জিনিসগুলি তৈরি হয়েছে, ফলে অবশ্যই দল তৈরি করা একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয়। আমরা জানতে চাই যে এখন থেকে এই বিষয়গুলি কিভাবে আসলে আরো আমাদেরকে মানে অনুপুঙ্খভাবে ভাবার প্রয়োজন আছে। একটা বিরতির পর একটা বিরতিতে যাচ্ছি, আজকের বাংলাদেশে ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আর রবিন ভাই, এই যে চ্যালেঞ্জগুলি এবং একই সঙ্গে মাঠের মধ্যেও চ্যালেঞ্জের কথা বলছিলেন, যে কিভাবে আসলে শেষ পর্যন্ত যত পরিকল্পনাই করা হোক না কেন, যারা খেলবে, যারা দলটাকে মাঠে পরিচালনা করবে, অধিনায়ক, তাদের একটা কম্বিনেশন, সেইখানে আমরা কতটুকু কি করতে পারছি, বিশেষ করে এটা আমি যে প্রথমেই বলছিলাম স্ট্রাকচারের কথা, সেই স্ট্রাকচারের কথা আবার ফিরে আসতে হয়। কারণ আপনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা বেঞ্চমার্ক কিন্তু আপনার আসতেই হবে, যে আমরা লিটন দাসকে কেন নিলাম, সৌম্য সরকারকে কেন নিলাম, রেজাল্টের বেসিসে কিন্তু নিচ্ছি। আপনি মনে করেন লিটন দাসকে নিব না মমিনুলকে নিব, লিটন দাস তেমন ক্লিক করেন এই প্রথম ম্যাচে, কিন্তু পরের ম্যাচে করলো। কেন নিচ্ছি তাকে বারবার, কেন পারচেজ করছি? কোচ দেখছে, টিম ম্যানেজমেন্ট দেখছে, সিলেকশনের জন্য আমার দেখতে হবে যে লিটন দাস কিন্তু 1000 রান করেছে ডোমেস্টিক ক্রিকেটে, তাই জন্য কিন্তু তার জন্য কিন্তু আমাদের তাকে চান্স দিতে হবে, বেটার চান্স দিতে হবে। আমরা দেখেছি যে স্ট্রিট স্মার্ট যেটা বলা হয়, যে আপনি ব্রুট স্ট্রেংথ দিয়ে ক্রিকেট খেলা যায় না, আপনি ক্লাস ফিনেস নিয়ে খেলা যায় না। আমরা কিছুক্ষণ আগে অফ এর আলাপ করছিলাম, সেটা যে আপনাকে দেখতে হবে বারবার যে সিচুয়েশন অনুযায়ী কোন প্লেয়ারটা ভালো খেলছে। কালকের খেলাতে আমরা একটা জিনিস দেখলাম, কিন্তু কেউ নোটিস করেনি, কিন্তু আমরা প্রথমবারের মতো নাসির হোসেনের মতো বোলার, এখন মামুলি বোলার কিন্তু, বাট ওকে আমরা 10টা ওভার ইউটিলাইজ করলাম। কেন করলাম? বিকজ হি হ্যাজ বিন এবল টু গ্র্যাজুয়েট হিমসেলফ টু আ ক্লাস অফ হিজ ওন। বিকজ ওই ক্লাস কিন্তু বলতে আমি বলছি না ফিনেস সাংঘাতিক আছে, তা না, কিন্তু ও রয়ে গেছে, ও কিন্তু তাকে এই গেমে সে নিজেকে তুলে নিয়েছে আর নেক্সট লেভেলে নিয়ে গেছে, যার ফলে ক্যাপ্টেন তাকে 10টা ওভারের উপর আস্থা ছিল যে না আমি তাকে আরো, তার ফলে কিন্তু ও কিন্তু 2টা উইকেটও পেয়ে গেছে। এর কারণে কিন্তু নাসির হোসেন, আপনি সিলেকশনের কথা বলছেন, যেহেতু বলছি, নাসির হোসেনকে নেক্সট টাইম তাকে গণ্য করা হবে নট অনলি বেসিস অফ that he's a Mr. Finisher, but at the same time he's a handy sideline bowler as well. So এগুলা কিন্তু আপনার যখন টেবুলেশন করবেন, কত রান করেছে, উইকেট নিয়েছে কিংবা ডিসমিসাল করেছে, সব মিলেমিশে কিন্তু আপনার সিলেকশন হতে হবে। সেখানেই কিন্তু যে প্লেয়ারটা উইকেট কন্ডিশন তখন চলে আসবে, গ্রিন টপ কন্ডিশনে ভালো খেলে নাকি ড্রাইভ ফ্ল্যাট কন্ডিশন ভালো খেলে, এই সব মিলেমিশে কিন্তু সব কিছু যাচাই করে কিন্তু আপনার 1, 2, 3, 4 থেকে আরম্ভ করে আমাদের যেরকম মাহমুদুল্লাহ রিয়াদ একটা প্লেয়ার যে ও 1 থেকে 10 পর্যন্ত খেলেছে মনে বলা হয় আর কি, সেইভাবেই আমরা প্রত্যেকটা পজিশনে কিন্তু কোন প্লেয়ারকে খেলাবো ম্যাচ করবো উইথ দ্যাট স্ট্রাকচার, ম্যাচ করবো উইথ দ্যাট টেবুলেশন, এইভাবে কিন্তু আমাদের টিম ফর্মেশন হবে। তাতেই কিন্তু আমরা তখন একটা দেখবো না যে সাংঘাতিক একটা স্টাইলিশ ম্যাচ খেললো, ইনিংস খেললো, কিন্তু কিংবা রানস করলো অনেক, সেটা কিন্তু আমরা দেখবো না। আমরা দেখবো সেই ব্যক্তিগত, সেই ইন্ডিভিজুয়াল প্লেয়ারটা সে কি ইজ ই স্ট্রিট স্মার্ট, ওই পজিশনের জন্য ইজ ই সুটেবল, ও কি ফেস করতে পারবে এ বোলার লাইক কুলকার্নি, নাকি ও ফেস করতে হবে কি হরভজনের মতো বোলারকে। সো সব কিছু মিলেমিশে দেখতে হবে, অপোনেন্টের সাথে ক্লাস ম্যাচ করাটা, মিক্স অ্যান্ড ম্যাচ করে। যেরকম আমরা কিন্তু ইশতিয়াক যেরকম বলছিল, মুস্তাফিজের তেমন কোনো কিছু দেখিই নেই, উই হ্যাভ নট সিন মাচ অফ হিম, কিন্তু আমরা খেলিয়ে ফেললাম কেন? বিকজ ওর একটা হিডেন একটা স্ট্রেংথ আছে, যে ও কিন্তু সবসময় যে অফ কাটারগুলো করছে ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম মানে কনভেনশনাল স্লো বোলার, ফাস্ট বোলার যে কনভেনশনাল স্লো বোলিং করে ব্যাক অফ দ্য আর্ম করে, সেটা না করে কিন্তু ও অন্য ধরনের
স্লো বোলিং করছে, অফ কাটার করছে, এই কারণে কিন্তু ওকে জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু তেমনভাবে খেলা হয়নি ইয়েতে ডোমেস্টিক ক্রিকেটে, এমনকি জুবেরকে আমরা কোনোদিন খেলাইনি। এইগুলো জিনিস কিন্তু আপনার টিম সিলেকশনে একটা রিয়েলি ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যাবে। সেগুলো কিন্তু আপনার আলটিমেটলি টিম সিলেকশন, টিম ফরমেশন, এমনকি আপনার অপোজিশনের টিম ফরমেশন কি আছে, কি গ্রাউন্ড কন্ডিশনে খেলা হচ্ছে। আর আমি বারবার একটা জিনিসের উপর স্ট্রেস করছি, ফোকাস করছি যে ডোমেস্টিক ক্রিকেটে আমাদের কিন্তু ওই টেবুলেশন, ওই স্ট্রাকচার কিন্তু আপনি যখন খেলা হবে ঘন ঘন বিভিন্ন টুর্নামেন্টে, বিভিন্ন ট্রফিতে, সেগুলো কিন্তু গ্রেডেশনটা হবে। আপনার প্লেয়ার একটা গ্র্যাজুয়েশন হচ্ছে ফ্রম ওয়ান লেভেল টু অ্যানাদার লেভেল, তখন কিন্তু আপনি একটা তাকে নেক্সট হায়ার লেভেলে ফেলে দিয়ে তাকে চান্সের প্রবাবিলিটি আপনি বেশি দিচ্ছেন। এই সব মিলেমিশে কিন্তু আপনার একটা ওই আপনার টিম ফরমেশন, টিম সিলেকশন, তারপর ওই যে আপনি যেটা প্রশ্ন তুললেন যে আজকে কিভাবে আমরা বিজয়কে আবার হয়তো দেখবো কি দেখবো না আমরা জানি না, সেখানে কিন্তু বেঞ্চমার্ক, স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স সেখানে কিন্তু আপনার নির্ধারিত হবে। ইশতিয়াক ভাই, এই জায়গাটা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই যে টিম ফরমেশন, আমরা যেটা সাধারণ দর্শকরা একরকম ভাবে চিন্তা করে, কিন্তু যারা এই সিদ্ধান্ত নেন তারা নিশ্চয়ই ভিন্নভাবে চিন্তা করে। সেই ক্ষেত্রে বাংলাদেশের এখন টিমটা যেই অবস্থানে এসেছে, এটাকে ধরে রাখার ক্ষেত্রে এই কম্বিনেশন, এবং যেটা রবিন ভাইও বললেন যে প্রত্যেকটা খেলা, প্রত্যেকটা মাঠ, অপোনেন্ট সবকিছুই চিন্তা রাখতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের এই দলটা আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে? একটা তো হচ্ছে আপাতত যেটা বোঝা যাচ্ছে যে বিসিবি, যে অ্যাডমিনিস্ট্রেশন, টিমের যে থিঙ্ক ট্যাঙ্কস, ম্যানেজমেন্ট, প্লেয়ার্স, সিলেক্টর, সব কিছু মিলে একটা সুন্দর একটা কোঅর্ডিনেশন আছে। এবং কিছু না আগে মামুন একটা খুব, আমি ওই প্রশ্নের জবাবের আগে আমি যে জিনিসটা একটু হাইলাইট করতে চাই, মামুন একটা খুব সাটল একটা পয়েন্ট বছর দেড়েক আগে টিমের মধ্যে একটুখানি বিচ্যুতি ঘটেছিল, কিছুটা ডিসিপ্লিনের, ও হতে পারে অতটা এলাবোরেট করে নাই, কিন্তু আই থিঙ্ক হি হ্যাজ টাচ দ্য মোস্ট সাটল এরিয়া। ওই সময় যে কোনো কারণে হোক না কেন ডিসিপ্লিনারি কিছু কিছু মেজার্স নিতে হয়েছিল। আজকে আমরা, ইট ওয়াজ আ ভেরি টাফ ডিসিশন, এবং সেটাতে বিসিবি খুব সমালোচিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, মানে মত দ্বিমত তো থাকেই। এবং সেখানে আমার মনে হয় যে ওই পদক্ষেপ নেওয়ার পর থেকে, কারণ দেখা যাচ্ছিল যে টিমের মতো না আমাদের এখন যে টিমটা খেলছে, ইটস লাইক আ কোঅর্ডিনেটেড, ওয়েল নিট টিম। সেই জন্যই ফ্যামিলির একটা ইয়ে পাওয়া যায়। অ্যাবসলিউটলি। এবং তখন থেকেই ওই চিন্তা ভাবনাটা এসছে যে আমরা তিনটা ফরম্যাটে তিন ক্যাপ্টেনকে নিয়োগ করবো। এবং কিছুদিন আগে আমরা বলতে শুনেছি প্রেসিডেন্টকে যে সবচেয়ে টাফেস্ট ডিসিশন ছিল যে মুশফিককে নামিয়ে আমরা মাশরাফিকে ক্যাপ্টেন বানানোর যে সিদ্ধান্তটা, দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট ডিসিশন টেকেন বাই দি বোর্ড। এখন অবভিয়াসলি একটা, নট দ্যাট যে মুশফিক খুব একটা খারাপ করছিল তা না, কিন্তু একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ ছিল, কিংবা পজিটিভ রেজাল্ট ওরিয়েন্টেড কোনো একটা তার অ্যাপ্রোচটা ছিল না। দ্যাটস ওয়াই মাশরাফি ওয়াজ ড্রাফটেড ইন। এবং আরেকটা কথা যেটা খুব ভালোই বললো, ইজ এ ফ্যাক্ট, আমরা এখনো কিন্তু ওয়ান ডে ওরিয়েন্টেড সাইড। আমরা আলটিমেট যেটা টেস্ট ক্রিকেট বলতে যেটা আসলেই সবাই বোঝে, আমরা কিন্তু এখনো খুব বেশি টেস্ট ক্রিকেট ইনক্লাইন্ড হইনি, টেস্ট ক্রিকেট ফোকাস কিন্তু আমরা এখনো হয়নি, বাট দ্যাট ইজ ইয়োর আলটিমেট। এবং আমরা যতই ওয়ান ডে ক্রিকেট নিয়ে কথাবার্তা বলি, কিংবা যতই এই যে পারফরমেন্স হচ্ছে এটা নিয়ে আমরা যতই লেখালেখি করি, কিংবা যতই হাইলাইট করার চেষ্টা করি না কেন, আলটিমেট উইল বি ইয়োর টেস্ট ক্রিকেট। সো আমাদেরকে টেস্ট ক্রিকেটের যদি আমরা স্ট্রাকচারটা, টেস্ট ক্রিকেটের জন্য মানে যা দরকার সেটা যদি আমরা একটা কাঠামো তৈরি করে যদি পুট ইট ইন প্লেস, তারপর থেকে কিন্তু আপনার, বিকজ দিস ইজ ওয়ান অর টু অফ সিরিজ, 2 or 3 odd players who are coming in, কিন্তু আমাদেরকে প্রয়োজন যে 10টা সৌম্য সরকার, 10টা মুস্তাফিজুর রহমান, 10টা সাব্বির রহমান, এই ধরনের আমাদের একটা সিস্টেম হতে হবে যে যেন it becomes so tough that one player who fails, it will become very very difficult for him to come back. এই ধরনের সিচুয়েশন আমাদের আস্তে আস্তে হচ্ছে। কিন্তু যেরকম এখন আপনি বললেন যে আনামুল হক বিজয় কিন্তু এখন he will have to do some miracle to come back into the side. তো এই জন্যই আমি মনে করি যে টিম কম্পোজিশন বলি আর যেটাই বলি, টাইম ইজ স্টিল দেয়ার। এটার সাথে সাথে ফাইন, আমরা উই আর ডুইং ওয়ান্ডারফুল। 2017-তে আমরা যদি এভাবে
খেলতে থাকি 2017-তে আমরা খুব একটা চমক তৈরি করে ফেলতে পারি, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে টেস্ট ক্রিকেট উইল বি ইয়োর বটম লাইন, টেস্ট ক্রিকেট উইল বি আলটিমেট। আমাদের এটার সাথে সাথে এইটা যেন আমরা ওভারলুক না করি। আমার সিনসিয়ার আমার মনে হয় যে যারা আছেন দে অলসো নো, এবং যে ধরনের সাপোর্ট স্টাফ আনা হয়েছে আই এম শিওর যে তারা যেহেতু রেজাল্ট দিচ্ছেন, আই এম শিওর ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ ক্রিকেট তারাও কিন্তু হয়তোবা একটা পরিকল্পনা ওনারা নিশ্চয়ই চক আউট করেছেন, উইচ শিওরলি মাস্ট হ্যাভ বিন শেয়ার্ড উইথ দি বোর্ড, এবং সেটা যেন তাদের যে পরিকল্পনা ইমপ্লিমেন্ট করার জন্য যা যা প্রয়োজন সেটা যেন বিসিপি শুড মেক ইট অ্যাভেলেবল অ্যান্ড দে শুড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড সো দ্যাট আমাদের ক্রিকেটটা যেটা আমরা পাচ্ছি সেটা যাতে অব্যাহত থাকা যায়। মামুন ভাই, আপনার কাছে ফিরে আসবো যে এই যে নতুন প্লেয়ার আমরা অন্তত গত এক যেটা আমরা পাচ্ছি সেটা যাতে অব্যাহত থাকা যায়। মামুন ভাই, আপনার কাছে ফিরে আসবো যে এই যে নতুন প্লেয়ার আমরা অন্তত গত এক বছরে তাসকিন থেকে যদি শুরু করি, গত এক বছরে যারা এসেছে তারা আসলে ভিন্ন একটা ক্যারেক্টারের মানুষ এসেছে। আবার একই সঙ্গে মাশরাফির নেতৃত্বটাও কিন্তু একটা খুবই টার্নিং পয়েন্ট বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে, এবং এই গত এক বছরে যে যা কিছু অর্জন সেটার সঙ্গে মাশরাফির নেতৃত্ব আছে। ফলে এই যে সিনিয়র প্লেয়ার এবং জুনিয়রদের আশা, এটার কম্বিনেশন, টিম পরিচালনা, সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কি, এবং এখানে আসলে মিরাকলসটার পেছনে মূল চালিকা শক্তি কি কি আছে আমরা একটু জানতে চাইব একটা বিরতির পরে। আজকের বাংলাদেশে ফিরছি একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মামুন ভাই, জানতে চাচ্ছিলাম যে নতুনদের সংযুক্তি এবং একই সঙ্গে নেতৃত্বের বিষয়টা। হ্যাঁ, এটা আসলে মানে মাশরাফি প্রসঙ্গ মাশরাফি, এবং এই একটা জায়গায় যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের এই যে চেঞ্জেস গত ওয়ার্ল্ড কাপ থেকে অনওয়ার্ডস যে বাংলাদেশের পারফরমেন্স, যদি একটা কারণ বলেন ডেফিনেটলি মাশরাফি, এবং সেটা আজকে না, আমার মনে আছে ওয়ার্ল্ড কাপের পর আমার একটা বা দুটো ম্যাচ পর আমি বাংলাদেশের 5টা কারণ, আমি ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলাম, 5টা কারণের কথা লিখেছিলাম যে স্পেশাল, এবং প্রথম কারণটাই ছিল মাশরাফির অধিনায়ক। তখনও কিন্তু এত কিছু অ্যাচিভ করে নাই, কিন্তু আমার মনে হয়েছিল যে ইন্টিগ্রেশনের অভাবটা আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা হয়ে যাচ্ছিল যে একটা টিম হওয়ার চেয়ে একটা কালেকশন অফ সাম গুড ইন্ডিভিজুয়ালস, ওই গুড ইন্ডিভিজুয়ালস মেম্বার অফ এ গুড টিম বানানো, এই কাজটা করার জন্য আসলে একজন সূত্রধর দরকার ছিল। এখন আমাদের ক্যাপ্টেন কে ছিল এর আগে মুশফিক ইজ এ ভেরি গুড গাই, কোনো সন্দেহ নাই, এবং মুশফিক কিন্তু 2011 বিশ্বকাপের পর আমাদের ডিসইন্টিগ্রেটেড টিমটাকে এক ধরনের ইন্টিগ্রেশন নিয়ে এসেছিল। কিন্তু মুশফিকের যেটা ছিল সেটা হচ্ছে মুশফিক অনেক বেশি খুবই হার্ডওয়ার্কিং, যে কোনো ক্রিকেটারের জন্য উদাহরণ, কিন্তু মুশফিক অনেক বেশি আত্মমগ্ন, আত্মকেন্দ্রিক না, সে কিন্তু খুবই ভালো, কিন্তু নিজের পারফরমেন্স নিয়ে নিজেকে নিয়ে সে খুব ভালো পারফর্ম করতে চায়, সবসময় হাঙ্গার থাকে, এবং খুব বেশি এক্সট্রোভার্টও না, ঠিক আছে। ফলে থেকে যখন নতুন কোনো প্লেয়ার দলে ঢুকে তখন না তার কাছে একটা নতুন বিষয় মনে হয়, বড় ভাই কি আচরণ করবে অফ দ্য ফিল্ড, কি করবে অন দ্য ফিল্ড, এইসব জায়গার জন্য আসলে তাকে টিমে ওয়েলকাম করা, তার জন্য একটা জায়গা তৈরি করা যে তুমি যেই হোক এই 11 জনের একজন, ওই প্রথম যে সিনিয়র মেম্বার যেমন রাইট আছে, তোমারও সেই রাইট আছে, ও যেমন বাংলাদেশকে জিতে হিরো হতে পারে, তুমিও জিতে হিরো হতে পারো, এই বিশ্বাসের জায়গাটুকু, প্ল্যাটফর্মটুকুর দরকার ছিল। সেই জায়গাটুকু তৈরি করার জন্য আমার ধারণা বাংলাদেশ না, ক্রিকেট বিশ্বেই মাশরাফির যে আদর্শ আসলে খুব বেশি লোক আমি দেখি না, কারণ মাশরাফি সেই লোক যে সবচেয়ে সিনিয়র মেম্বারের সঙ্গেও কাঁধে হাত দিয়ে কথা বলতে পারে, যে সবচেয়ে জুনিয়র মেম্বারকে নিয়েও একই সঙ্গে পরের স্টেপে সবচেয়ে জুনিয়র মেম্বারকে সে ডিনারে নিয়ে যেতে পারে। মাশরাফি হচ্ছে একদম টিপিক্যাল মানে ট্রেডিশনাল বাংলাদেশি মিডল ক্লাস সেন্টিমেন্টকে ধারণ করে একটা ছেলে, যে হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, এবং কখনো সে তার জায়গায় ভুলে নেয়, পারিবারিক চিন্তা আছে, এবং বাংলাদেশের পক্ষে খেলার সময় সেইটাকে পুরোপুরি ধারণ করে। ফলে আমাদের সংস্কৃতি চিন্তা, যেটা আমি মনে করি আমাদের ক্রিকেট টিমতে খানিকটা হারিয়ে যাচ্ছিল, কারণ একটা দেশের হয়ে যখন খেলে, আপনি একটা টিম ঠিক আছে, দেশের হয়ে যখন খেলবেন না, তখন দেশের মানুষের অনুভূতি, আবেগ, এগুলো ধারণ করা খুব জরুরি। যেমন মাশরাফি বলে, আমি দেখেছি ওয়ার্ল্ড কাপের সময় যখন দর্শকরা আসছে, কথা বলছে, খেলোয়াড়রা ক্লান্ত, ভালো লাগছে না, তারপরে কিন্তু মাশরাফি মনে করছে ওইটা আমার দায়িত্ব, ওই যে দর্শকরা এসছে, ও খেলা দেখে বলেই আমি বা আমরা নায়ক, ফলে তাদের সঙ্গে একটু কথা বলা, এই যে জিনিসটা, এইটা হচ্ছে বিরাট ব্যাপার, এবং এই জিনিসটা হচ্ছে সে বাকিদের মধ্যে ট্রান্সফার করতে পেরেছে। ফলে যে প্ল্যাটফর্মটা দরকার ছিল এটা একটা, এটা হচ্ছে নন ক্রিকেটিং জায়গা থেকে। যদি আমি ক্রিকেটিং জায়গা থেকে বলি, তাহলে আপনি দেখবেন যে সেই জায়গায় কিন্তু আমরা যদি চেঞ্জেস অফ বোলিং দেখি, আপনি দেখেন গত ম্যাচে মুস্তাফিজুর যখন প্রথম বোলিংটা দিল, ক্যাপ্টেন সে সাধারণত বল শুরু করে, সে তার দলের ইয়াংগেস্ট মেম্বারকে বলটা দিচ্ছে, তার মানে কি কনফিডেন্সটা দেখাচ্ছে, এটাই তো মানে একজন ইয়াংস্টারের জন্য বিরাট ব্যাপার,
এবং এটা হচ্ছে কিন্তু টেকনিক্যাল সারপ্রাইজ হিসেবে কাজ করছে ভারতের জন্য, যে নতুন একটা বাহাতি পেসার তাকে কেউ চেনে না, ফলে 2-3টা ওভার তাকে বোঝা লাগে হি কুড ডু সামথিং। এই যে স্যাক্রিফাইস করা, এটাই হচ্ছে ক্যাপ্টেনের কাজ। এখন এই জায়গাগুলো আছে। তারপর আমরা যদি চেঞ্জ অফ বোলিং দেখি, প্রপার ইউজ আমাদের পেস বোলারদের, ফিল্ডিং প্লেসমেন্ট করা, এবং ওই যে বললাম কেমিস্ট্রিটা এরকম হয়ে গেছে, বোলাররাও কিন্তু মাশরাফিকে সেই সাপোর্টটুকু দিয়েছে, সে যে ফিল্ডিং করেছে সেই অনুযায়ী ফিল্ডিং অনুযায়ী কিন্তু বল হয়েছে। তো এটা কিন্তু খুবই ভাইস ভার্সা, এটা হচ্ছে একটা বিষয়। আর এখন আমরা যদি মাশরাফির জায়গা থেকে এসে যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে হয় কি, এটা এখন বেশ ইন্টারেস্টিং ব্যাপার যে ক্রিকেট কিন্তু ক্যাপ্টেন্স গেম, আর পৃথিবীর কোনো খেলায় ক্যাপ্টেনের অত ভূমিকা থাকে না। এখন কোচ একটা বিষয় যোগ হয়েছে ক্রিকেটে, 15, 20, 25 বছর 30 বছর ধরে। তার আগ পর্যন্ত কিন্তু ক্রিকেট বেসিক্যালি ছিল একজন ম্যানেজার থাকতো, এটা হচ্ছে রবিন বেরা যখন খেলতেন স্টেক বেরা তখনও, যে এক ধরনের নেতৃত্ব তো, এরপর ক্যাপ্টেনই মূলত টিম সিলেক্ট করতো, কনসাল্ট করতে হতো, এবং মাঠে সব কিছু কিন্তু ক্যাপ্টেনের থাকতো, সিলেকশনগুলি টিম করে ক্যাপ্টেন হাতে দিয়ে দিতেন। তো এবং এইভাবে কিন্তু ইমরান চেপেল এদের মতো অধিনায়কত্বের মানে মানে কি বলা যায় লিডার তৈরি হয়েছে। কোচ আসার পর হলো কি, কোচ কিছু কিছু কাজ করে উনি স্ট্র্যাটেজি টেকটিক্স এগুলো অ্যাপ্লাই করেন। কারণ ক্রিকেট হচ্ছে কি, ক্রিকেটটা হচ্ছে অন্য 8-10টা টিম গেমের মতো না, টেকটিক্সটা টেকনিককে ছাপিয়ে যেতে পারে না। কারণ তারপর টেকনিকটা মোর ইম্পর্টেন্ট, যেহেতু ইন্ডিভিজুয়াল খেলোয়াড়ের টেকনিক, অন্য খেলায় কিন্তু টেকটিক্স দিয়ে আপনি কিন্তু টেকনিককে আউটসাইড করে দিতে পারেন, একজন টপ প্লেয়ারকে আপনি ডিফিউজ করে দিতে পারেন বাই ইউর স্ট্র্যাটেজি এন্ড টেকটিক্স। ফলে কোচের ওইরকম ভূমিকা রাখার সুযোগ নাই। কিন্তু দেখা গেল কোচ যে কাজটা করতে পারে সেটা হচ্ছে অপোনেন্টকে অ্যানালাইজ করা, তাদের দুর্বলতা প্লেয়ার টু প্লেয়ার জাজ করে একটা প্ল্যান তৈরি করে দেওয়া। এইটা আচ্ছা আমাদের বর্তমান কোচ যিনি হাতুড়ে সিংহে, তিনি এই কাজটা খুবই চমৎকার করছেন। আমি আমার যে তাকে দেখা ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি, তার কিছু কিছু ডিসিশনে কিন্তু আমরাও প্রথমে অবাক হয়েছিলাম যে ওয়ার্ল্ড কাপে স্পিনার খেলাচ্ছেন না, যেখানে আফগানিস্তান এবং স্কটল্যান্ড এগেইনস্টে আমাদের মনে হচ্ছিল যে আমাদের স্পিনটা কাজ করবে, কিন্তু উনি কিন্তু এখানে পেস বোলার খেলিয়েছেন। তো এখানে 4 জন যে খেলানো, তো এটা হচ্ছে কি, তিনি তার মতো করে যে কাজটা করছেন, আমার কাছে মনে হচ্ছে যে অ্যানালাইজ করা, সিচুয়েশন টু সিচুয়েশন অ্যানালাইজ করা, এই জায়গাটা উনি অনেক ভালো করেন। এখন যেটা হচ্ছে, আর যেহেতু এটা ক্লিক করেছে বলে আমাদের মানতেই হবে, এর অনেক কিছু নিয়ে আমাদের আপত্তি ছিল, বাট এন্ড অফ দ্য ডে আমাদের কিন্তু এটা মানতেই হবে। তারপরে আমি বলবো যে আরেকটা যে আমরা মিস করে যাই, সেটা ধরেন আজকে মুস্তাফিজকে খেলানো হয়েছে, যদি মুস্তাফিজ ফেল করতো হইতেই পারতো একটা এরকম সিচুয়েশনে, সে কিন্তু মানে কি বলা যায় এক ধরনের ক্যারিড হয়ে যেতে পারতো, যে সে হয়তো 3টা বাজে বল করে ফেললো। তখন আমরা সবাই বলতাম যে এই সিলেক্টররা একটা 19 বছরের ছেলেকে ভারতের মতো ব্যাটিং শক্তির সামনে একটা ফেলে দিল, এটা কেমন করলো, আমরা কিন্তু বলতাম, উইচ ইজ ট্রু, আমরা বলেছিও। কাজে আমি বলতে চাই এখানে আমাদের সিলেক্টরদের অনেক বেশি ধন্যবাদ পাওয়া। আমরা সবসময় খারাপ সময় তাদের কথা বলি, সিলেক্টরস জব, ক্রিকেট আম্পায়ারদের জব, উইকেট কিপারের জব, ক্যাচ মিস হলেই চোখে পড়ে, বুঝছেন। আমার মনে হয় যে সিলেক্টরদের আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমরা যদি দেখি আমাদের বর্তমান যে চিফ সিলেক্টর, উনি আগের বার যখন ছিলেন তখন কিন্তু সাকিব, মুশফিক, তামিম এদেরকে উনি পিক করেছিলেন, এবং তারা যেহেতু পারফর্ম করেছে, কাজেই বলতে হবে হি ইজ মানে ফাইন্ডিংস ওয়াজ কারেক্ট, হি হ্যাজ এ গুড ভিশন অ্যান্ড গুড আই, অ্যান্ড দেন অ্যাগেইন হি কেম ব্যাক আফটার সাম ইয়ার্স। এবং দেখেন তার সঙ্গে আরো 2জন মানে নিয়ে খুবই চমৎকার ভাবে কিন্তু উনি এই যে আলামিন বলেন, 3জন সাবেক অধিনায়ক একসঙ্গে কাজ করছে, এটাও একটা বিরাট বড়, এবং 3জনের মধ্যে সেই জায়গাটা, যেমন মুস্তাফিজের বিষয়ে আমি জানি যে চিফ সিলেক্টর নয়, চিফ সিলেক্টর আমি যতটুকু জানি আর কি, একদম না, আমি জানি যে উনি একজন লেফট হ্যান্ড সিমার খোঁজা হচ্ছিল, যে মানে যেহেতু আমাদের ভেরিয়েশনটা আসতো পেস বোলিং এ, তখন আমাদের হাবিবুল বাশার উনি দেখেছিলেন, উনি বলেছিলেন মুস্তাফিজের কথা। তারপর 2-একটা ম্যাচ দেখার, মুস্তাফিজ কিন্তু ঘরোয়া ক্রিকেটে যে অনেক খেলেছে, অনেক পারফর্ম করেছে, তা নয়, ভেরিয়েশনের জন্য এবং তার কিছু স্ট্রেংথের জন্য এই জায়গাগুলো আছে। ফলে আমি মনে করি যে সিলেক্টরদের ধন্যবাদ পাওয়া না। আরেকটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিলেক্টর এবং টিম ম্যানেজমেন্ট ক্রিকেট বোর্ডের ধন্যবাদ পাওয়া না, যেহেতু ক্রিকেট বোর্ড ওই ডিসিশনটা নিয়েছে মাস্টার স্ট্রোক মাশরাফিকে ক্যাপ্টেন করা, হুইচ ওয়াজ ভেরি টাফ ডিসিশন, কারণ মাশরাফি খুব ফিট না। আমরা ভাবছিলাম যে মাশরাফি ক্যাপ্টেন হবে, আসলে তো ভাইস ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সি করতে হবে, ওই সিদ্ধান্তটুকু নেওয়া। মুশফিক ভালো করছিল, সাকিবদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, ম্যাচ ফিক্সিং এর বিষয়ে কঠোর অবস্থান নেওয়া, আমি মনে করি এটাও বোর্ডের একটা খুব বড় সিদ্ধান্ত ছিল। ফলে তাদেরও জিনিসগুলো কাজ করেছে। কাজেই কিছু কিছু ধন্যবাদ সবার পাওয়া না, এর চেয়ে আরো অনেক অনেক লোফল কিন্তু আছে। কিন্তু আমি বলছি ভালো করলে আমরা যেহেতু অন্যদের সমালোচনা করি, ওদেরকে আমাদেরকে মানে ছোট্ট জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে দেখেন আমরা যখন আমরা ভালো হয় তখন আমরা সবকিছু প্রশংসা করি, প্রশংসা করার পর আমি বলছি, কিন্তু দেখেন আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন কমিটির টিউনিং ইজ নট দ্যাট মাচ, খুব যে কোহেসিভ ভাবে যাচ্ছে তা কিন্তু না। টিম ম্যানেজমেন্টের এক ধরনের চিন্তা, টিমের ক্ষেত্রে সিলেকশন কমিটি আমরা কিছু কিছু ক্ষেত্রে অনৈক্য দেখি, জুবাইর লিখনের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা এক্সপোজই হয়ে গিয়েছিল, এবং চিন্তার ক্ষেত্রে কিন্তু আমরা বেশ দেখি। কিন্তু দেখেন ওরা 14 জন করে দিচ্ছেন, তারপর ওরা 11 জন করছেন, এবং আমার কাছে মনে হচ্ছে ইন এ রিভার্স ইটস এফেক্টিভ, মানে এটা কিন্তু একজন কম্পিটিশন কাজ করছে। মানে টিম ম্যানেজমেন্ট কিন্তু ওই যে টিম ম্যানেজমেন্ট বলতে এটা আসলে টিম, তারা যে টিমটা করছেন 11টা, সেটা যেন সাকসেসফুল হয় এটা প্রমাণ করে একটা দায়িত্ব কিন্তু তাদের
তৈরি হচ্ছে আদার দেন, কারণ তারা যে লড়াইয়ে নেমেছেন, আপনি যখন লড়াই নামবেন তখন অনেক ক্ষতির সঙ্গে এটাও কিন্তু থাকে যে আপনি ওই লড়াই জেতার চেষ্টা করবেন। ওই একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে একটু যেটা বলছিলেন যে শেষ পর্যন্ত দর্শকদের জন্যই খেলা, দর্শক না হলে হয়তো খেলোয়াড়রা এইভাবে হিরো হতে পারবেন না। তো বাংলাদেশের দর্শক এবং দর্শক নিয়ে কিছু প্রসঙ্গ আছে, একটা ছোট্ট বিরতির পরে আসছে, যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রবিন ভাই, একটা অন্য প্রসঙ্গে যে গতকালকে এবং আজকেও আমরা দেখেছি ভারতীয় পত্রপত্রিকায় গৌতম নামে তাদের একজন সমর্থকের উপর হামলা করা হয়েছে। যদিও আমরা আজকে সন্ধ্যার সময় তার সঙ্গে যখন কথা বললাম টেলিভিশন থেকে, তিনি বলেছেন যে ধাক্কা দেওয়া হয়েছে। তবুও এই ধরনের ঘটনাগুলি আমরা অনেক দিন যাবৎ বাংলাদেশে আমরা জানি যে দর্শক একটা বাড়তি, বাংলাদেশের ক্রিকেটের যখনই আলোচনায় আসে তখন অন্য পারফরমেন্সের চাইতে এখন পারফরমেন্সে আসছিল, কিন্তু তার আগে কিন্তু দর্শকদের পারফরমেন্সে সবচেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। তো এই ধরনের ঘটনাগুলি কতটুকু প্রভাব ফেলে? এটা কিন্তু আমি সবসময় বলে থাকি যে সংবাদপত্রের মাধ্যমে যে একটা রোল আছে, সেটা কিন্তু এডুকেট করা কিন্তু শুধু রিডার, জেনারেল রিডারকে না, এটা কিন্তু স্পোর্টস ফ্যানদেরকেও এডুকেটেড করার প্রয়োজন আছে। কারণ অনেকে, আমরা অফ এর আলাপ করছিলাম যে অনেকে জানে না যে আমাদের ক্রিকেটের ইতিহাস কিন্তু বিরাট বড় ইতিহাস না, সেদিনকার ইতিহাস। আমরা কিন্তু একসময় হোঁচট খেয়ে বারবার হোঁচট খেয়ে নিজেকে তুলে নিয়ে আবার পারফরমেন্স করছি, কিন্তু একসময় আমরা যখন আমি আর ইশতিয়াক যে টিমে যাই, তখন তো হেডলাইন ছিল যে বলছিল যে ক্রিকেটে দিয়ে কি হবে, কেন এই বিলাসিতা, তখন তো ওই স্টেজ থেকে চিন্তা করে এখন কোথায় এসছে। কিন্তু এখনকার যারা ক্রিকেট ফলো করছে দেশে, তাদের এক্সপেকটেশন হচ্ছে যে প্রত্যেকটা ম্যাচেই কালকের মতো ম্যাচ হওয়া প্রয়োজন, প্রত্যেকটা খেলায় আমাদের সিরিজ হোয়াইট ওয়াশ হওয়া প্রয়োজন। সমস্ত মানে এক্সপেকটেশন মানে কোথায় একটা তুঙ্গে চলে গিয়েছে। এখানে কিন্তু মিডিয়াম, আপনি টেলিভিশন মিডিয়াম বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, সবার কিন্তু একটা রোল রয়ে গেছে। আজকাল তো সোশ্যাল মিডিয়াতে কথায় কথায় যে সব অকথ্য কথা, অকথ্য গালিগালাজ করা হয়, শুধু অপোজিশন প্লেয়ারদেরকে না, কিন্তু নিজের দেশের প্লেয়ারকে করা হয়। এটারই প্রতিফলন আমরা দেখছি, সেটা কিন্তু নট হেলদি। কেননা আপনার প্রত্যেকটা স্টেজে কিন্তু এই রিডারদেরকে, স্পোর্টস ফ্যানদেরকে এডুকেট করা দরকার। আমি এখানে একটা উদাহরণ তুলে ধরবো, সেটা হচ্ছে যে আমরা জানি ব্র্যান্ডন ম্যাককালাম, এই যে গত ওয়ার্ল্ড কাপে সে একটা কিন্তু এক্সকিউজ মি একেবারে নতুন ধরনের স্ট্র্যাটেজি, গেম প্ল্যান নিয়ে স্টার্ট করেছে। সেটা কি? এগ্রেসিভ প্লে। কিন্তু সেই এগ্রেসিভ প্লে তার টিমকে কিন্তু একেবারে ফাইনালে নিয়ে গেছে। সেই একই এগ্রেসিভ প্লের কারণে কিন্তু ওরা ফাইনালে হেরে গেছে, কিন্তু এতটুকু বিন্দু মাত্র কোন রকম অপোজিশন ক্রিটিসিজম ছিল না। এখানে কিন্তু তাকে প্রশংসার পর প্রশংসা দেওয়া হচ্ছে। কিন্তু এই ধরনের এডুকেশন আছে বলেই ওরা, তার স্পোর্টস ফলোয়ার্সরা, ফ্যান্সরা, ক্রিকেট ফ্যান্সরা বলে, ক্রিকেট গোর্স যারা আছে সবাই তারা বুঝতে পেরেছে যে না, তার একটা অবদান আছে, তার ফলে কিন্তু এই অধ্যায় এসছে। ইশতিয়াক ভাই, এই বিষয়টি আমরাও দেখেছি নিউজিল্যান্ডে বাংলাদেশের টিমকে কিভাবে গ্রিট করা হয়েছে, সেটা আমাদের ভালো লেগেছে। আমরা নিউজিল্যান্ডে যাইনি, কিন্তু তারপরেও খুব ভালো লেগেছে। এই ধরনের ঘটনাগুলি আসলে কতটুকু প্রভাব ফেলে যেটা ভারতীয় সমর্থকের ক্ষেত্রে ঘটেছে? এটা তো হয়তো বা একটা জাস্ট স্ট্রে ইনসিডেন্ট। এই ধরনের যে খুব একটা আমরা আগে হয়েছে বলে আমার জানা নাই। একটা হয়তো বা হতেই পারে। এখানে যেটা আমরা অফের কথা বলছিলাম যে কেউ একজন হয়তো বা আইদার কোনো একটা ব্যাড রিমার্কস করেছে, কিংবা কেউ একটা হয়তো বা কিছু একটা ঢিল মেরেছে। সো দিস এটা ডাজ নট নেসেসারিলি মিন আমাদের ক্রাউড অ্যাজ এ হোল অ্যাট লার্জ ইজ অ্যাট ফল্ট, তা কিন্তু না। কারণ আমাদের আজকে ক্রিকেট এখানে এসছে জাস্ট বিকজ অফ দ্য সাপোর্টার্স। এই আইসিসি যে আমাদেরকে যে টেস্ট রেকগনিশন দিল, কয়েকটা কারণের মধ্যে একটা ছিল মাস ফলোয়িং, আমাদের যে সাপোর্ট, এই সাপোর্ট ছাড়া কিন্তু আমরা আজকে এই অবস্থায় আসতে পারতাম না। এবং শুধু সাপোর্ট না, আমার মনে হয় যে কমিউনিটিতে শুনি এবং সবখানে, এবং মামুনও প্রথমে মনে হয় বললো যে আমাদের সাপোর্টার কিন্তু ওয়ার্ল্ডের আই থিঙ্ক দ্য মোস্ট প্যাশনেট, দ্য মোস্ট স্পোর্টিং। আমি যদি আমি বায়াসড যদি হচ্ছি, I can't help it. It's a fact because আমাদের crowd is supposedly one of the most appreciative in the whole world. আমরা বিশ্বকাপেও দেখেছি যে বিভিন্ন দলের তারা কিন্তু একই রকম সমর্থন দিয়েছে, যদিও বাংলাদেশের দল একটা পর্যায়ে বের হয়ে গেছে। তারপরও মামুন ভাই, এই প্রসঙ্গটি আসলে কতটুকু সতর্কও থাকা দরকার? অবশ্যই আমরা মনে করি, আমার যেটা ব্যক্তিগত মত, সেটা ভারতীয় মিডিয়াতে এটা একটু
বেশি দেওয়া হয়েছে আসলে ঘটনাটি এত বড় আসলে না, জিনিসটা কিন্তু হয় কি, তারপর ভারতের সঙ্গে খেলার হচ্ছে এই হচ্ছে ফেনোমেনা, সেটা হচ্ছে যে আপনি একটু পারফর্ম করলে সেটা অনেক বড় করে দেখানো হবে, একটু খারাপ করলে সেটাও অনেক বড় হবে, ঠিক দর্শকদের সঙ্গে একটা ঘটনা এরকম হলে সেটা অনেক বড় হবে। কিন্তু বাট আমি কোনোভাবেই মনে করি না যে এটা ছোট ঘটনা, এই অর্থে না। প্রথম কথা হচ্ছে আমরা যেটা প্রথম জেনেছি যে এটা মানে তার উপর আক্রমণ করা হয়েছে, পরে আমরা বিভিন্ন জায়গায় দেখলাম, আমি বিডি নিউজ একটা নিউজ দেখলাম, আপনাদের টিভিতেও যেটা দেখলাম, সেটা হচ্ছে আসলে দুটো কোনোটাই না। একটা ঘটনা ঘটেছে হুইচ ইজ ট্রু, যেটা আমাদের কোনো কোনো লেভেল থেকে একদম অস্বীকার করা হচ্ছে, আমার মনে হয় সেটাও করা উচিত না, করলে এটাকে আরো প্রশ্রয় দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, তাদের মিডিয়ার কম্পিটিশন এবং তাদের মিডিয়া যে ফেনোমেনা, তাদের জিনিসটাকে অনেক বড় করে দেখানো হচ্ছে, বিষয়টা তাও না, এটা আসলে বিচ্ছিন্ন ঘটনা, সবাই তো মারতে যায়নি, কিন্তু তারপরে ভালো হয়নি। কিন্তু সবকিছুর পর বলতে হবে এই বিচ্ছিন্ন ঘটনায় কিন্তু জাজমেন্ট হয়, এই বিচ্ছিন্ন ঘটনায় জাজমেন্ট হবে। ফলে আমরা কেন এত প্যাশনেট লোক, এই দর্শকরা আমরা এই দর্শকরা আমাদের ঘটনাগুলি যাতে না হয় সেদিকে থাকবো। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।